বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতীয় সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ রাজনাথের। উস্কানিমূলক বক্তব্য বললেন রিজভী। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ। শাহবাগে শুরু, কুমিল্লায় শেষ। আন্তঃসীমান্ত নদীতে বাঁধের সমালোচনা। ভারতে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করছে। আমাদের প্রায় 54টা নদীর উপর 30টা নদীর উপরেই তারা বাঁধ আরোপ করছে। 50 বছরের বেশি সময় ধরে আমাদেরকে না ডেকে তারা একের পর এক বাঁধ নির্মাণ করেছে। রাজনৈতিক মামলা অব্যাহতি পেলেও তারেক রহমানের দেশে ফেরায় বাধা। 21 আগস্ট ঘটনার সাজা, নির্বাহী আদেশ ও আইনি লড়াই, দুপথে হাঁটছে দল। মহামান্য রাষ্ট্রপতির হলো সংবিধানের আর্টিকেল 49 অনুযায়ী, আর গভর্নমেন্টের হলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের নির্দিষ্ট ধারা আছে, ওই ধারা অনুযায়ী মওকুফ করে দিতে পারে। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চীন ভারত সীমান্ত সহ বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, ভারতীয় সেনাদের বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করারও আহ্বান জানান তিনি। এদিকে রাজনাথ সিংয়ের বক্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করে উদ্বেগ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একের পর এক প্রতিবেশী দেশের সাথে দূরত্ব বাড়ছে নয়াদিল্লির। পাকিস্তান, চীন, মালদ্বীপের পর এখন বাংলাদেশের সাথে সম্পর্কের ভাটা। এমন অবস্থায় প্রতিবেশী দেশগুলোর উপর নজর রেখে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে বক্তব্য দেন রাজনাথ সিং। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশ পরিস্থিতির বিশ্লেষণের আহ্বানও জানান। বিশ্বমে শান্তি কি স্থাপনা কে লিয়ে আমাদের বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে। চারপাশে যা ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে। ভারত একটি শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া রাশিয়া, ইউক্রেন এবং হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেন। ভারত চীন সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এইখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। তিনি আরও বলেন, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল কিংবা হামাসের সাথে বাংলাদেশের নাম বলাটা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। মাসুদ রানা, নিউজ 24। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার সকালে শাহবাগ থেকে শুরু হয়ে কুমিল্লায় বিবির বাজারে গিয়ে শেষ হয় এই লং মার্চ। 10 ট্রাকে দেশপ্রেমিক ছাত্র জনতা, হাতে বাংলাদেশের পতাকা, স্লোগানে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। এই যাত্রা ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের এই লং মার্চে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে ফুটে উঠে ভারতের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ। ছাত্র সমাজ বাংলাদেশে ভারতের কোনো আগ্রাসন মেনে নেবে না। ভারতের বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করছে। আমাদের প্রায় 54টা নদীর উপর 30টা নদীর উপরেই তারা বাঁধ আরোপ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ভারতের সাথে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করেছে। ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পর এক বাঁধ নির্মাণ করেছে। আপনারা বলতে পারেন যে তাহলে এত বছর ধরে কথা হয় নাই কেন? প্রশ্ন উত্তর একই, যে এত বছর আপনারা কোথায় ছিলেন? উত্তর হলো এত বছর আমরা আয়না ঘরে ছিলাম।
লং মার্চে যাত্রাবাড়ি চিটাগাং রোডে অনুষ্ঠিত হয় পথসভা, পরে কুমিল্লার জনসভা করে শিক্ষার্থীরা। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। নিজেদের অধিকারের কথা বলা শুরু করছে, তাদেরকে গুম খুন করে শুরু, তাদেরকে তখন ভারত রাষ্ট্র চিন্তা করতেছে কিভাবে কন্ট্রোল করবে, গুম শুরু করছে। পরে পদযাত্রা নিয়ে বিবির বাজার স্থল বন্দরে যান ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসে খালাস পেয়েছেন রাজনৈতিক ও প্রতিহিংসামূলক মামলার কয়েক হাজার আসামি। তবে সেই তালিকায় নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানহানি আর রাষ্ট্রদ্রোহের কয়েকটি মামলায় তিনি খালাস পেলেও যাবজ্জীবন সাজা হওয়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজার বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন অবস্থায় দেশে ফিরতে তারেক রহমানের বাধা কোথায়, জানাচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিনের দমন পীড়ন থেকে মুক্তির পথ খুঁজে পান রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এরই মধ্যে হাজারো রাজনৈতিক ও প্রতিহিংসামূলক মামলা থেকে অব্যাহতি পেতে শুরু করেছেন রাজনৈতিক নেতাকর্মীরা। এই তালিকায় আছেন দীর্ঘদিন কারাভোগ করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকর্মীরা। তবে অর্ধশতাধিক মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও দেশে ফিরতে বাধা হয়ে আছে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। তার আইনজীবী বলছেন, আইনি লড়াই করেই তাকে দেশে আনতে চান তারা। 21শে আগস্ট একটা প্রহসনের বিচার হয়েছে। আমরা চাই 21শে আগস্টের পুনঃতদন্ত, পুনঃবিচার। তিনি উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে দেশে আসবেন, আর ওনার বিরুদ্ধে যে ফলস, ফেব্রিকেটেড এবং মিথ্যা মামলাগুলো আছে সেইগুলা যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই মোকাবেলা করা হবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে দুটি উপায়ের কথা জানালেন এই ফৌজদারি মামলা বিশেষজ্ঞ। আইনি লড়াই করতে হলে তো ওনাকে এসে সারেন্ডার করে আপিল করতে হবে। তো এই সুযোগটাও এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে, 561A কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর একটা ধারা আছে, ওই ধারা অনুযায়ী আপনার ফর দি এন্ডস অফ জাস্টিস আপনার আমি ইন টাইম আপিল করতে পারিনি, বা আমার এই অসুবিধার জন্য বা রাষ্ট্রীয় পরিস্থিতির জন্য আমি দেশে থাকতে পারিনি, কাজেই এখন আমার আপিল নেওয়া হোক। আপিল না, এটা 561A কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে কোর্ট এটা এন্টারটেন করতে পারেন। গভর্নমেন্ট ইচ্ছা করলে যা কারো দণ্ড এটা মৌকুফ করতে পারে, এটা রিমিট করতে পারে, এটা অল্টারনেটিভ একটা করতে পারে, টাইম বিং এটা স্থগিত রাখতে পারে। মহামান্য রাষ্ট্রপতির হলো সংবিধানের আর্টিকেল 49 অনুযায়ী, আর গভর্নমেন্টের হলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে নির্দিষ্ট ধারা আছে, ওই ধারা অনুযায়ী মৌকুফ করে দিতে পারে। তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্ট হামলা মামলা ছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ড, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 9 বছর ও মানহানির 1 মামলায় 2 বছরের কারাদণ্ড দেন দেশের বিভিন্ন আদালত। এছাড়া দেশের সব জেলায় তার বিরুদ্ধে রয়েছে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অসংখ্য মামলা, যার সঠিক সংখ্যা জানে না বিএনপির আইনজীবীরাও। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাদোভা বিএনপি ইতালি শাখা। স্থানীয় একটি হলরুমে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড রাইজিং করে। পাদোভা বিএনপির সভাপতি জাকির ভূঁইয়ার সভাপতিত্বে যে মুন্না ও আবুল হোসেন রনির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাদোভা বিএনপির সাবেক আহ্বায়ক ABM আজহারুল আলম ফিরোজ। যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে রাউন্ড টেবিল বৈঠক করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন UK। ইস্ট লন্ডনস্থ GSC-র কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে একাধিক সামাজিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। GSC-র কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন ইঞ্জিনিয়ার ও সাংবাদিক সাজু আহমদ। এতে 10টি প্রধান দাবি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ হিসেবে তুলে ধরা হয়। আসন্ন 2024 সালের স্থানীয় সরকার নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন মোহাম্মদ জামান রোজল্যান্ডস ওয়ার্ড। মোহাম্মদ জামান স্থানীয় সরকার নির্বাচনে ওয়াটসনের ফেডারেল আসনের লিবারেল প্রার্থী এবং রোজল্যান্ডস ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। গত 3 সেপ্টেম্বর সিডনির লাকেম্বা
ইউনিটিং চার্চে অনুষ্ঠিত এই নির্বাচনী প্রচারণা বিশিষ্ট সম্প্রদায়ের নেতা সহ 200 জনেরও বেশি নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ জামান তার বক্তৃতায় 2016 ও 2019 সালে একই ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে তার কর্মকাণ্ড, উন্নয়ন এবং সাফল্য তুলে ধরেন। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় উদ্বোধন হয়েছে নতুন মসজিদ। এতে স্থানীয়দের মাঝে সুনাম বাড়ছে বাংলাদেশিদের। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মসজিদটিতে 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের নিয়মনীতি অনুশাসন শিক্ষার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। প্রবাসী সংবাদে নিচ্ছে বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাস সংবাদে। উৎপাদন সচল রাখা ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে কোনোভাবে বন্ধ করা যাবে না ব্যবসা। নাজুক অর্থখাতের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া বাকি ব্যবসায়ীদের এগিয়ে আনতে হবে প্রশাসনকে। আইনি হোক বা অস্থিরতা, অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের হয়রানি না করারও পরামর্শ বিশ্লেষকদের। ব্যবসায়িক শ্রেণীর নামে ঢালাও মামলার বিষয়ে এমন মতামত অর্থনীতি বিশ্লেষকদের। মুরসালিন হক জুনাদের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার বিপ্লবের পরও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। উৎপাদনশীল বেশ কিছু খাতের কারখানাগুলোতে চলছে অস্থিরতা, যার প্রভাব পড়ছে পুরো কর্মসংস্থান ও উৎপাদনে। পাশাপাশি নানামুখী আইনি জটিলতায় আছেন ব্যবসায়ীরা, ফলে সব মিলে চাপে দেশের অর্থনীতি। এমন অবস্থায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বন্ধ রাখা যাবে না উৎপাদনের চাকা, বন্ধ করতে হবে ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ। ব্যবসা চালু থাকুক, ব্যবসাগুলো যাতে এফেক্টেড না হয়, কারণ সেখানে অনেক হাজার হাজার এমপ্লয়িজ আছে। হ্যাঁ, আবার কোনোটা শেয়ার বাজারে লিস্টেড কোম্পানি আছে। ঋণ খেলাপি হয়েছে, যারা দুষ্কর্ম করেছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা হোক, দ্যাট শুড বি। কিন্তু ব্যবসা মানে ক্ষতি হোক বা ব্যবসা বন্ধ হয়ে যাক, সেটা আমি চাবো না। এই অর্থনীতি বিশ্লেষক মনে করেন, বড় ব্যবসায়ীরা যদি অন্যায্য কিছু করে থাকেন, সেক্ষেত্রে ব্যবসা বন্ধ না করে বৃহত্তর স্বার্থে যে কোনো ব্যবস্থা গ্রহণে কৌশলী হতে হবে। তাদের অধীনে বেশ কিছু সংখ্যক লোকজন এমপ্লয়মেন্টে আছে, এটা সত্য কথা, কিন্তু এই বাস্তবতা মেনেই তাদেরকে ব্যবসাও চালাতে হবে এবং তাদেরকে দ্বারা রাষ্ট্রের যে ক্ষতি করেছে সেই ক্ষতিটাও তাদেরকে পূরণ করতে হবে। এবং আমার মনে হয় হিসাব করলে দেখা যাবে যে যদি অন্তত তাদেরকে জেল জরিমানা না করে যদি তাদের থেকে টাকাটা আদায় করা যায়, তাহলে মোটামুটি কিছুটা হলো মানে স্বাভাবিক এবং ন্যায্যতার পথে আসবে। বিশ্লেষকদের পরামর্শ, দেশের অর্থনীতি দ্রুত চাঙ্গা করতে ব্যবসায়ীদের বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হয় শাহজাহান খানকে। এ সময় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আওয়ামী লীগ সরকারের আলোচিত নেতা শাহজাহান খান সড়ক পরিবহন নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে সাবেক এই নৌমন্ত্রীর বিরুদ্ধে। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে বেফাঁস মন্তব্য করে হন সমালোচিত। ধানমন্ডিতে কিশোর মোতালিব হত্যা মামলায় তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 2018 থেকে 24 পর্যন্ত সব আন্দোলনে জনতার বিরুদ্ধে সড়কে বিশৃঙ্খলা ও সরকারি ধর্মঘটের মূল মাস্টারমাইন্ড ছিল শাহজাহান খান। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আসামি পক্ষের আইনজীবী তিনি অসুস্থ দাবি করে রিমান্ড বাতিল চাইলেও তা মঞ্জুর হয়নি। শাহজাহান খান একজন প্রখ্যাত শ্রমিক নেতা, উনি 8 বারের সংসদ সদস্য ছিলেন। 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিকেলে সন্তুষ্ট হয়ে উনি 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। উনার হার্ট এভাবে ম্যাচিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাতিল পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এ মামলা ছাড়াও শাহজাহান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। স্বৈরাচার পতনের 1 মাস সাথে চলছে দেশে সংস্কারের কাজ। পরিবর্তন হচ্ছে অনেক কিছুই। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কের ঝড় উঠেছে জাতীয় সঙ্গীত বদলের দাবি নিয়ে। সাম্প্রতিক সংবিধানের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান জামায়াতের সাবেক আমির গোলাম আজমের পুত্র আমান আজমি। তার এই উক্তির প্রতিবাদে শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করে। আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? ভারতের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। আয়নাঘরের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে হঠাৎ জাতীয় সঙ্গীত বদলের দাবি জানিয়ে নতুন বিতর্ক উস্কে দেন আমান আজমি। তার সেই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। এর প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও পতাকা উত্তোলন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। সাংস্কৃতিক কর্মীরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করা হচ্ছে। আমরা কেবল বলি আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কারুর দানে পাওয়া নয়। যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বহু লোক আছে যারা চক্রান্ত করে তোমাদের শক্তিকে লুণ্ঠন করার চেষ্টা করবে। তাদের অভিযোগ, সংবিধান, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার উপর আঘাত হানতে শুরু করেছে একটি ধর্মান্ধ দল। উনি যেটা জিনিসটা বলে দেখতে চেয়েছেন, এটা রিপারকেশনটা সারা বাঙালিরা, দেশের মানুষ কিভাবে এটার রিপারকেশন দেয়। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনারা এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে আসবেন। এই জাতীয় সঙ্গীতকে যারা পদদলিত করতে চায় তারা কিন্তু সেই পাকিস্তানি প্রেতাত্মা আমরা বলবো। শুধু ঢাকা নয়, রাজশাহী, যশোর, বগুড়া ও মাগুরা সহ বিভিন্ন জেলায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী। সংবিধানের কাজগুলোর সাথে জড়িত তাই কাজগুলো করতে যাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। এই দেশে কোনো জাতি গোষ্ঠী নিয়ে কোনো রকম রাজনৈতিক চলতে পারে না। বাঙালির আবেগের জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই ষড়যন্ত্রকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংস্কৃতিক কর্মীরা। প্রভা চৌধুরী, নিউজ 24, ঢাকা। যারা নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন তারা সহ গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী শ্রমিক সংহতি কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সাইফুল হক বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় নিতে হবে। এই সরকারে শ্রমিকদের কোনো প্রতিনিধি না থাকায় অধিকার আদায়ে এটি অন্তরায় হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক সহযোগী সহ সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। অতীত আওয়ামী লীগ যেমন দায়ী, একই সাথে নির্বাচন কমিশনেরও গোটা নির্বাচনী ব্যবস্থাকে জাহান্নামের দিকে নেওয়া, তাকে ধ্বংস করা, নির্বাচনের প্রতি গণ অনাস্থা, গণ হতাশাটা বাড়িয়ে তোলা, এর দায় দায়িত্ব সদ্য বিদায়ী নির্বাচন কমিশনও তারা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এই পদত্যাগের মধ্য দিয়ে আপনাদের পাপের স্খলনের কোনো সুযোগ নেই। দেশকে স্থিতিশীল রেখে জাতীয় ঐক্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুগপথ আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ 3টি রাজনৈতিক দলের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। শিল্প কারখানায় অস্থিতিশীলতার পেছনে কারা জড়িত সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান আমির খসরু। বিএনপি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করবে বলেও জানান বিএনপির এই নেতা। যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে 31 দফাতে যদি আরো কিছু পরিবর্তন আনার দরকার হয় সেটাও করা হবে। জনগণ যদি মনে করে আরো কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, কিছু এর সাথে সংযুক্ত করার প্রয়োজন আছে, সেটার জন্য আমরা খোলা মনে আলাপ আলোচনা করবো জনগণের সাথে, সেটাও এর অন্তর্ভুক্ত করার আমাদের মধ্যে চিন্তা আছে।
প্রবাস সংবাদে নিচ্ছে আর একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাস সংবাদে। পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার পাশাপাশি শ্রমিক ঐক্য স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমইএ সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, পোশাক শিল্পে অস্থিরতার ফলে গত এক বছরে 260 থেকে 270টি কারখানা বন্ধ হয়েছে। শ্রমিকদের কোনো দাবি দেওয়া থাকলে তা যেন মালিকপক্ষ, বিজিএমইএ ও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তুলে ধরা হয়। মতবিনিময় সভায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার সকল শ্রমিককে কাজে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মালিকপক্ষ সচেষ্ট, তারপরও পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ চেষ্টা করছে। কালকে থেকে নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে। এর পাশাপাশি অবশ্যই যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে আমরা টেবিলে বসে আমাদের যতগুলি সমস্যা আছে, এবং এরকম আমরা কিন্তু গত 30 বছর অনেকবারই এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং প্রত্যেকবারই আমরা আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করেছি। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানবীর মোহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার 11.5 বছর উপলক্ষে সমাবেশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শুক্রবার বিকেলে শহরের চাষারায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ত্বকীর বাবা রফিউর রাব্বি শামীম ওসমানদের নৃশংসতার বর্ণনা দিয়ে অবিলম্বে ত্বকী হত্যার বিচারের আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথিন চক্রবর্তী সহ অন্যরা। এবার জানাবো খেলার সংবাদ। কোচিং পেশাকে দীর্ঘ করতে প্রয়োজনে বিসিবি পরিচালকের পদ ছাড়তে রাজি খালেদ মাহমুদ সুজন। নিউজ 24-কে জানান, নাজমুল হাসান পাপনের বোর্ড নিয়ে সমালোচনা করায় চাপের মুখে পড়তে হয়েছে তাকে। অবৈধভাবে ঢাকার বাইরে কোচ নিয়োগের অভিযোগ উঠলেও সুজন তা অস্বীকার করেন। শুভদেবনাথের রিপোর্ট। বোর্ড পরিচালক হলেও ক্লাব ক্রিকেটে কোচিং করান, আবার কখনো কখনো টিম ম্যানেজার বা ডিরেক্টরের পদেও দেখা যায় খালেদ মাহমুদ সুজনকে। এসব কারণে বারবারই প্রশ্ন ওঠে তাকে নিয়ে। তবে এবার জানালেন বোর্ড চাইলে পরিচালকের পদ ছেড়ে দিতে চান, পেশা হিসাবে বেছে নিতে চান কোচিংকে। বোর্ড তো আমার কোনো ফিনান্সিয়াল স্ট্রেংথ না, বাট কোচিং ইজ মাই ফিনান্সিয়াল স্ট্রেংথ, যেখানে আমি আমার সংসার চালাই। তো বোর্ডে আমি আসছি, একটা অনারি জব। আমার নেশা বলেন বা আমি ভালো কিছু করতে চাই, হয়তো বা বাইরে থেকে হয়তো বা ডিসিশন মেকিং করা যাবে না, বাট দরকার নাই আমার ডিসিশন মেকিং। আমার থেকে হয়তো ভালো অন্য অনেকেও ডিসিশন মেকিং করতে পারবে, বাট ক্রিকেট তো আমি কোচিং না করলে তো আমি চলতে পারবো না, আমাকে নিজে চলতে হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দল দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেশ কজন পরিচালক, কিন্তু সেখানে দেখা যায়নি খালেদ মাহমুদ সুজনকে। বোর্ড থেকে দলের ফেরার বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলেও অভিযোগ সুজনের। টাইমিংটা জানতামও না, ওদের কখন আসবে আমাকে জানায়ও নি, বা আমিও হয়তো বা জানতে চাইনি হোয়াট এভার, বা ডিরেক্টররা যারা গিয়েছে তারাও হয়তো বা কমিউনিকেট করেনি আমাদের সাথে। তো ইটস ফাইন, মানে যাওয়া ছাড়া ওদের সাথে আমার তো ফোনে যোগাযোগই আছে। সমালোচনা করায় নাজমুল হাসান পাপনের বোর্ডে চাপে ছিলেন খালেদ মাহমুদ সুজন। জানান ক্রিকেটের উন্নয়নে সবসময় সোচ্চার থাকবেন। খুব পছন্দের তালিকা ছিলাম বোর্ড ডিরেক্টর মধ্যে, এটাও না, মানে হ্যাঁ আমাকে নিয়ে হয়তো বা আমি সবসময় অনেস্ট ছিলাম বা আমি চেষ্টা করেছি অনেস্ট থাকার জন্য। তো এই ক্রিকেটার হিসাবে তা আমার অবশ্যই এটা আমার স্পোর্টস, আমার রিজিক ক্রিকেটের মাধ্যমেই। তাই আমি তো এটার সাথে বেইমানি করতে পারি না, যেটা সেটাই বেইমানি করি না কিনা জীবনে। সারা দেশে কোচ নিয়োগের ক্ষেত্রে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমার চুরি করতে হতো হয়তো, সেই পথে আমি যাবো না। ক্রিকেট বোর্ড থেকে আমি ক্রিকেট বোর্ড থেকে চুরি করে এটা প্রশ্নই ওঠে না। প্রথম কথা হচ্ছে এটাই, এটা যাই না। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। দর্শক, এই ছিল প্রবাস সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।